আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বন্ধুরা, প্রতিদিনের মতো রুটিন মাফিক আজকেও বসে গেলাম। তো মার্কেট নিয়ে গত কয়েকদিন যে ফ্যান ঘ্যান করছি সেটার কন্টিনিউশনটা আমরা চার্টে প্রতিদিনই দেখতে পাচ্ছি। তো প্রতিদিনই চার্ট আপ ট্রেন্ড আপমুখী হয়, প্লাস হয়, তারপরে যথারীতি মাইনাস হয়ে যায়। তো আজকে ভাগ্য ভালো সেটা হয়নি। গতকালকে যে পয়েন্টসটা বেড়েছে তার আগে যে দুদিন ইন্ডেক্স পড়েছে সেটারই পরশুদিন যারা বাই করেছে তাদের সেল প্রেশারেরই প্রতিফলন আমাদের আজকে চার্ট, এটা বলতে পারবো। তো তাই বলে কি ওরা আজকে সব শেষ বেচে ফেলছে আর বেচবে না, নাকি আগামী দিন জন্য কিছু অবশিষ্ট আছে, সেটা আমরা চার্টে গিয়ে বলতে পারবো। আশার বাণী হচ্ছে 562 থেকে 625 কোটি টাকা ট্রেড সামান্য বেড়েছে। কারণ হচ্ছে গতদিন যেহেতু অনেক পয়েন্টস বেড়েছিল, ইন্ডেক্স অনেক হাই ছিল, তো সেটার কন্টিনিউশন হিসেবে আজকে মার্কেট বাড়বে, এটা খুবই স্বাভাবিক ছিল। এমনকি সকালে অনেক বেশি পয়েন্টসও বেড়েছে। তো সেক্ষেত্রে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে পাবলিক বাই প্রেশার দিয়েছিল, যেটার কারণে প্রাইস উপরে গেছে, আর সেল প্রেশারের সময় আবার বাই কমে দিয়েছে, যেটার কারণে ভলিউমটা বাড়েনি। সকালে যেটা বেড়েছে সেটারই অ্যাভারেজ ভ্যালু একটু বেশি হয়ে দাঁড়িয়েছে। 163টা অ্যাডভান্স, 172টা ডিক্লাইন। আমরা যখন পয়েন্টস বাড়ছিল তখন 250 শেয়ারের মতো বাড়তি দেখেছিলাম। তো যাই হোক, সামান্য পয়েন্টস প্লাস দিয়ে শেষ করেছে। আমরা প্লাস হলে অনেক খুশি, কিন্তু এই প্লাস কি আসলে আমাদের খুশির কারণ কিনা সেটাও আমরা চার্টে দেখব। এখন চলুন আমরা টপ 20-তে কি কি শেয়ার ছিল, কি টাইপের শেয়ার ছিল সেগুলো একটু দেখি। অগ্নি সিস্টেমস আজকে সম্ভবত ব্রেকআউট করেছে। লিন্ডেভিডি গতকালকে দাম বেড়েছে, আজকে আবার পড়েছে। সাবমেরিন কেবল বেশ ভালো দাম বেড়েছে। সোনালী আঁশের দাম বেড়েছে। এনআরভিসি, জিপি সকালে বাড়তি ছিল, প্রতিদিনই বাড়তি থেকে পয়েন্টস বাড়ে, তারপরে জিপির কারণে পয়েন্টসটা পড়ে বেশি। ইসলামী ব্যাংকও জিপির সাথে এখন পয়েন্ট ভাগাভাগি করে সবসময় পয়েন্টসের মানে আমাদের যে পয়েন্টস বাড়ে সেটার ক্ষেত্রে ইসলামী ব্যাংকের ভূমিকাও কিন্তু অনেক বেশি। তো এক্ষেত্রে মাল্টিন্যাশনালের মধ্যে ইবনে সিনা আছে, একমি আছে, একমি অবশ্য আমাদের লোকাল, অলিম্পিক আছে। মোটামুটি পয়েন্টসকে ধরে রাখার জন্য যা যা শেয়ার দরকার সব শেয়ারই এখানে মেকানিজমে আছে, এটা হচ্ছে একটা বড় ব্যাপার। এখন চলুন তাহলে আমরা কি কি শেয়ার বেশি দাম বেড়েছে সেগুলো একটু দেখি। এসপি সিরামিক দীর্ঘ লম্বা পতন শেষে মাঝখানে একদিন ভালো বেড়েছিল, তারপর আবার কারেকশন করেছে, আজকে আবার বেড়েছে। তার মানে কি এখন কি পতন শেষ হয়ে গেছে? আসলে কিন্তু সেরকম আমরা বলছি না, কারণ এটার পতন কোথায় শেষ হবে বা কোথেকে উত্থান হবে ব্যাপকভাবে না দেখলে আসলে বলা যাবে না। কি টাইপের শেয়ার 10% বেড়েছে আমি সেটা দেখার জন্য এখানে এসেছি। সেটা হচ্ছে এরপরে দেখেন নর্ধান আছে, তারপরে খান ব্রাদার্সের মতো শেয়ারের দাম বাড়ছে। তো প্রিমিয়ার লিজিং, এডিয়েন্টাল, এনটিসি, এগুলো আমি গতকালকেও বলেছি যে শেয়ারগুলো স্বাভাবিক বাজারে বাড়তে পারে না, সেই শেয়ারগুলোই আসলে অনেক বেশি ঊর্ধ্বমুখী। অনেকদিন পরে আজকে আবার আপ্তাবটকে দেখলাম, মনে হচ্ছে একটুখানি আপ্তাবটের দাম বেড়েছে। আর এটা ছাড়াও আমরা এশিয়াটিক, তারপরে নাভানা ফার্মা, বিএসএফ, থ্রেড, অনেকগুলো শেয়ার যেগুলো মোটামুটি খারাপ মার্কেটে বাড়ে, এই টাইপের শেয়ারকে আমরা বেশ বাড়তে দেখেছি। তো খারাপ মার্কেট কেন বলছি? পয়েন্টসটা 11 পয়েন্ট বেড়েছে, তাহলে সেটা খারাপ কেন হবে? সেটা খারাপ কেন হচ্ছে এখন আপনারাই চলুন এখানে আমরা চেক করে ফেলি। আজকে আবার আমার স্টক চলছে না, অফলাইনে আছে। তো আরেকটা ভায়া হয়ে আরেকটা চার্ট ড্র করে আবার নতুন করে বসতে হলো, খুবই বিরক্তিকর। দরকারের সময় আসলে অ্যাপসগুলোকে ঠিক মতো পাওয়া যায় না। এটা যেরকম ভুয়া আমার স্টক, তারপরে হচ্ছে স্টক না হয় এটা আরো ভুয়া, কোনো ডাটা মাটা কোনো কিছু কোনো ঠিক ঠিকানা নেই, আসলে সব ভুল ডাটা আমাদেরকে প্রেজেন্ট করে। তো চলুন আমরা এখন দেখি আসলে মার্কেট কি কি পজিশন করছে, কি কিভাবে যাচ্ছে। আমরা একটা ছোট্ট ট্রেন্ড লাইন সবসময় ড্র করি। এটা ড্র করাতে একটা সুবিধা হচ্ছে, আমার
চার্টটাকে ব্রেকআউট করে ডাউন ট্রেন্ডটাকে ব্রেকআউট করে প্রাইস যাচ্ছে নাকি ট্রেন্ডের মধ্যেই থেকে যাচ্ছে প্রাইস। তা আমরা এই সময় থেকে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত প্রাইস ওই ট্রেন্ড লাইন এর ভিতরে আছে, যখন 5,700 থেকে 5,800 কাছাকাছি, 5,850 থেকে 5,700 এখন এই লেভেল পর্যন্ত এখনো এই ট্রেন্ড লাইন ধরে ধরে প্রাইস উঠছে আর নামছে। তো এই ক্ষেত্রে আজকেও কিন্তু অনেক উপরে গিয়ে প্রাইস নিচে ক্লোজ করেছে। তো তাহলে এই ক্যান্ডেলের মিনিংটা কি? এটা একটা আবার রিভার্সাল ক্যান্ডেল, একদিন পরেই কি রিভার্সাল ক্যান্ডেল হয়ে যায়? আমরা ধরে নিলাম এটা একটা রিভার্সাল ক্যান্ডেল, এমনকি এটা একটা হ্যামার ক্যান্ডেলস্টিক, যেটার মূল বৈশিষ্ট্য হচ্ছে পরের দিন এইখানে যে গ্রিন ক্যান্ডেলটা আছে সেরকম একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করলে তিনটা ক্যান্ডেল মিলে একটা মোটামুটি একটা প্যাটার্ন তৈরি করে। তো আসলে কি তাইলে আগামীকাল এত বড় পতন হবে? আমরা এটা মোটেও বলছি না বা ভাবছিও না, কারণ হচ্ছে আমরা চাই না এত বড় পতন হোক। এখন ভালো একটা সাপোর্ট জোন আছে, সেই সাপোর্ট জোন হচ্ছে 5,691। এটা একটা ভালো সাপোর্ট জোন, 5,690 থেকে একেবারে এটা হচ্ছে একটা বড় সাপোর্ট। এখন এই সাপোর্ট যদি কোনো কারণে আগামী দিন না মানে তাহলে কিন্তু 5,600 পর্যন্ত এই সাপোর্ট ভ্যালিড হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তাহলে কি মার্কেট আর বাড়বে না? মার্কেট বাড়তে হলে অবশ্যই এই রেজিস্ট্যান্স লেভেল 750-কে টাচ করে উপরে যেতে হবে। সেটা গতকালকেও বলেছি, এর আগেও অনেকবার আপনাদেরকে হয়তো আমি বলার চেষ্টা করেছি। তো এটা যদি না ঘটে তাহলে কিন্তু 5,753 প্রায় কাছাকাছি, এর উপর যদি প্রাইস ক্লোজ করতে না পারে তাহলে আমরা ট্রেন্ড চেঞ্জ হচ্ছে এই কথাটা বলতে পারবো না। তাহলে কি আলটিমেটলি কোথায় আসতে পারে বাজার? বাজারের যে ভলিউম চিত্র আমরা দেখতে পাচ্ছি, বাজারকে আবার আপে যেতে হলে কমপক্ষে এখানে যে ভলিউমটা ঘনীভূত হয়েছিল এইসব জায়গাগুলোতে বা এই জায়গাগুলোতে যে ভলিউমটা হয়েছে সে অ্যাভারেজ ভলিউমের কাছাকাছি আসতে হবে। সেটা হতে গেলে 1,1200 কোটি টাকার ট্রেড দরকার আমাদের। তো আমরা এখনো 500-600 কোটির মধ্যে ঘুরপাক খাচ্ছি। তাহলে কি আসলে বাজার বাড়বে? এটা আপনারা বলেন। এই হচ্ছে এটার সিচুয়েশন। আর ইন্ডেক্সের সিচুয়েশন মোতাবেক যাই ঘটেছে, আপনারা কয়েকটা শেয়ার অ্যানালাইসিস দেখতে চেয়েছেন। এখন দুর্ভাগ্য হচ্ছে আমার ওই অ্যাপসটা চালু না থাকার কারণে অনেকগুলো শেয়ার আসলে দেখতে পাচ্ছি না। তারপর আমি এখানে একবার ট্রাই করে দেখি এখানে কি ধরনের আচরণ করে আমাদের এই অ্যাপসটার মধ্যে। তো সেক্ষেত্রে আমি প্রথমে দেখবো আপনারা যারা লিন্ডে নিয়ে কথা বলতে চেয়েছেন, লিন্ডে আমাদের ফেসবুক গ্রুপেও একজনে কোশ্চেন করেছে, সেটার একটা একদম সমীচীন একটা উত্তর সেখানে পাওয়া গেছে। আমি না হয় সেই উত্তরটা, আমাদের একজন অ্যাডমিন সে উত্তরটা দিয়েছে, তো আমি না হয় সেই উত্তরটাই আপনাকে পড়ে শুনে, নতুনভাবে বলার কিছু নাই। সেটা হচ্ছে আজকেও কিন্তু আমাদের অনেকগুলো আপডেট ছিল, যেমন আপ দ্য বটল ছিল, মার্কেট আওয়ারে আমরা আওয়ারলি চার্টে সমস্ত বিনিয়োগকারীদেরকে নিয়ে একটা আমরা পুল করি, সেখানে কোশ্চেন থ্রো করি, সেখানে সবাই পার্টিসিপেট করে, অনেক ভালো লেগেছে আসলে। তারপরে এখানে ছোট ছোট কিছু আমরা শিক্ষণীয় ব্যাপারও ছিল। ইন্ডেক্স যখন অনেক বেড়ে যায় সেখানে অ্যারো দিয়ে দেখিয়েছি ক্যাপ ফিল আপ হবে কিনা, এই টাইপের অনেক প্রশ্নে আপনারা সাপোর্ট করেছেন, অ্যান্সার করেছেন। তো সেক্ষেত্রে আমি এটা বলতে পারি। এখানে যেমন একজন ভাই শাহ আলম বিন মাইনুল, আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন উত্তর জানতে চাচ্ছে। লিন্ডে এই কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে, আমি এই ডিভিডেন্ড খাই, তাহলে রেকর্ড ডেটের পরে কি কোম্পানি 410 টাকায় কারেকশন হয়ে মার্কেটে আসবে? এবং যদি কারেকশন হয় তাহলে আনুমানিক কত টাকা কারেকশন হয়ে মার্কেটে লেনদেন শুরু করতে পারে? প্লিজ হেল্প মি। আমি তো আমাদের একজন অ্যাডমিন দিয়েছেন সাইফুজ্জামান ভাই, উনি খুব সুন্দর করে একটা চমৎকার অ্যান্সার করেছেন, আমি সেটাই শুনাই। যেটুকু বুঝি ভাই বোঝানোর চেষ্টা করছি, সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। ক্যাশ ডিভিডেন্ড প্রাইস অ্যাডজাস্টমেন্ট করা হয় না, করা হয় স্টক ডিভিডেন্ডে, সেই হিসেবে দাম কমার কোনো বৈধ কারণ নাই। কিন্তু বাস্তবতা হলো আমাদের বাজারে 1 টাকা ক্যাশ দিলে 3 টাকা দাম কমে বসে থাকে। সাইকোলজিক্যালি চিন্তা করলে ডিভিডেন্ড যা দিয়েছে তাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা সন্তুষ্ট নয়।
5 তারিখের ক্যান্ডেল ও ভলিউম দেখলে বুঝতে পারবেন ওটা আমাদের জনগণের পক্ষে তৈরি করা সম্ভব নয়। 5 তারিখের ক্যান্ডেল স্টিককে আইএফসি বলা হয়। ওই দিন তারা দাম উপরে উঠিয়ে সাধারণ জনগণের হাতে শেয়ার ধরিয়ে দিয়ে বের হয়ে গেছেন কিন্তু বাজার ছেড়ে যান নাই। তারা আবার ওই শেয়ার কালেক্ট করবে, কিন্তু বর্তমান দামে অবশ্যই নেই, এত নিচে নামবে সেটাও বলছি না, কিন্তু শেয়ারটির ফর্মুলা মোতাবেক ফেয়ার ভ্যালু আছে 784 টাকায়। তার নতুন এন্ট্রির জন্য পুনরায় দামকে নিচে নামাবে। যারা ডিভিডেন্ড উপভোগ করবেন তাদের মূল দামে ফিরে আসতে লম্বা একটা সময় সাইডওয়েজ মুভমেন্ট সহ্য করা লাগতে পারে। এটা চমৎকার একটা কথা বলেছেন। এই 5 তারিখের ক্যান্ডেল হচ্ছে এই ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেল অনুসারে উনি কিন্তু এই কথাটা বলেছে। তো সেই ক্ষেত্রে যদি আমরা এটাকে চিন্তা ভাবনা করি, উনি এখানে একটা ফেয়ার ভ্যালুর কথা বলেছেন, সেই ফেয়ার ভ্যালু প্রাইসটা কত একটু দেখিনি। সাতশো এটা এখন হলো 1453 টাকা। 784 যদি ফেয়ার ভ্যালু থাকে, আমি খুঁজেই পাচ্ছি না, বেহুশ অবস্থা, ভুল হয়েছে কিনা বুঝতে পারছি না। আচ্ছা যাই হোক, আমি ওভারঅল যেটা বুঝছি সেটা হচ্ছে এই ক্যান্ডেলে আমরা দেখতে পাচ্ছি যারা ডিক্লারেশন দিয়েছে তারা ডিক্লেয়ার হয়ে গেছে, বাট যতটুকু দিয়েছে এটাতে আমাদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা হ্যাপি না, যে কারণে ওরা সেল করে ওরা যতটুকু নিচে এনে আবার বাই না করা পর্যন্ত আসলে এটা দাম বাড়বে না। উনি কিন্তু এটাই বোঝাতে চেয়েছে। আশা করি এটা নিয়ে আর কথা বলবেন না। আর কিছু ভাই অ্যামাল অয়েল সি পার্ল নিয়ে প্রতিদিন রিকোয়েস্ট দেয়, কেন আপনারা চ্যানেলে অনেক ভিডিও আছে, এগুলার কেন আপনারা দেখেন না, কেন বারবার এগুলো নিয়ে কোশ্চেন করেন, ভিডিও না দেখে কেন অ্যান্সার দেন, কমেন্টে জান। আমি এটার কোনো অর্থ বুঝি না। আগে ভালো করে ভিডিওগুলো দেখবেন, দেন আপনারা এই ধরনের কোশ্চেনে যাবেন। তারপরে একজনের ফরচুন সম্বন্ধে জানতে চেয়েছেন। ফরচুন কিন্তু চরম নেগেটিভ ট্রেন্ডে আছে। পজিটিভ ট্রেন্ডে যেতে হলে যতটুকু যাওয়া গেলে এটা বাড়বে, ততটুকু এখনো কিছুই তৈরি হয়নি। তো সেক্ষেত্রে আমি বলবো এটারও একটা ভিডিও আছে, দয়া করে আপনারা এগুলা যদি না দেখেন তাহলে আমরা এত কষ্ট করে ভিডিও বানাই আসলে কার জন্য, কোনো লাভ কি আসলে আদৌ হয়? তাহলে দেখেন এইভাবে আমার চ্যানেল ড্র করা আছে, চ্যানেল ব্রেকআউট করেছে, ভিতরে ঢুকেছে, এখন আবার ব্রেকডাউন হয়েছে। এখন চ্যানেলে ঢুকুক, তারপরে এখানে যে একটা প্রাইস করা আছে 30 থেকে 36 টাকা, এই লেভেলটা পার না হওয়া পর্যন্ত এই শেয়ার আপ ট্রেন্ডে যাবে না, যায়নি। এখন ডাউন ট্রেন্ডে আছে, ডবল বটমে আছে, বা লোয়ার হাই প্রাইসে আছে। এটা লো, এটা হাই। তো এই লোয়ার হাই অনুসারেও কিন্তু যদি আজকে ক্যান্ডেলটা সবুজ হতো তাহলে আমরা বলতাম যে হ্যাঁ বেড়ে যাবে। তো এখন মার্কেট কারেকশনের যদি সম্ভাবনা থাকে বা মার্কেট কারেকশন হয় তাহলে কিন্তু আরো নিচে নামা যাওয়ার সম্ভাবনা আছে, সাবধানতা অবলম্বন করতে হবে। তোশিবা নিয়েও কিন্তু আমি ওই দিন সে একই কথা বলেছি, এখন আর নতুনভাবে বলতে পারছি না। তোশিবা কিন্তু চরম আপ ট্রেন্ডে ছিল গত 3 দিন, এটা চেহারা স্বরূপ সব বদলিয়ে ফেলেছে। যে ক্যান্ডেল দেখতে পাচ্ছি অনেক নিচে, এটার কি ডিক্লারেশন হয়েছে কিনা আমি জানি না। যদি হয়ে থাকে ফান্ডামেন্টাল রেশিওস চেক করে আপনি এটা একটু দেখবেন। আমার এখন টাইম কম, এই কারণে আমি দেখতে পাচ্ছি না। যেমন ইএচএল এরকম একটা ক্যান্ডেল করেছে, গতকালকেই করেছিল, দেখেন অনেক নিচে একটা ক্যান্ডেল করেছে। আজকেও প্রাইস কারেকশন হয়েছে, বাট ওদের নিচে যায়নি। তারপরে কনফিডেন্স সিমেন্ট একই ঘটনা, ওই লিন্ডেবিডির মতো 2 দিনে মেরে একেবারে তক্তা বানিয়ে ফেলেছে এটাকে। আজকে আবার প্রাইস ঘুরে যাওয়ার ইঙ্গিত দিলেও এটা কিন্তু সেই ইঙ্গিত না, প্রাইস বাড়ার ইঙ্গিত না, পড়তে একটু থামছে আর কি। এটা আমার কাছে যেটা মনে হচ্ছে না, এটাই রিয়েল ফ্যাক্ট। এটার প্রাইস কিন্তু রিজনেবল প্রাইস 61-62 টাকা চলে আসার সম্ভাবনা আছে শেয়ারটা এই জায়গায়।
এইসব জায়গায় এসে তারপরে ঘুরবে। এটা হচ্ছে আমার কনফিডেন্স সিমেন্ট নিয়ে অবজারভেশন। এখনই হুট করে আবার দাম বেড়ে যাবে না। তারপর যমুনা ব্যাংক সম্বন্ধে জানতে চেয়েছেন, কালকে কেউ রিকোয়েস্ট তেমন করেননি, কারণ মার্কেট বেড়ে গেছে, এই কারণে কারো রিকোয়েস্টের দরকার হয়নি। আমিও বাঁচলাম মোটামুটি। ব্যাংকের হিসাব মতো যমুনা ব্যাংকও যদি খারাপ ব্যাংকের তালিকায় থাকে তাহলে এটাও ধীরে ধীরে পতন হওয়া ছাড়া কোনো উপায় নেই। তবে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, সাময়িক যে আপ সুইংটা হয়েছিল সেই সুইংয়ের কত পার্সেন্ট এসছে, 61.8% আসছে। তো 61.8% আসলে একবার ঘোরা উচিত, সে যৌক্তিক প্রাইসে এসে গেছে কারেকশন। এখন যদি না বাড়ে তাহলে এটা একেবারে আরো নিচে, মানে 17 টাকা 50-এর কাছাকাছি এটা নেক্সট সাপোর্ট। এখন আগামী দিন এটা সাপোর্ট নিয়ে কিনে এটা দেখার ব্যাপার আছে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।